আসসালামু আলাইকুম। আজকে আমরা কস্টা কনকর্ডিয়া সম্পর্কে জানবো, যেটা ২০১২ সালে টাইটানিকের পরে সর্বোচ্চ বড় একটি জাহাজ যেটা ডুবে গিয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক। কস্টা কনকর্ডিয়া ১৩ই জানুয়ারি ২০১২ সন্ধ্যা ৭টা পৃথিবীর সবথেকে বড় ইটালিয়ান ক্রুজ শিপ ৭ দিনের জন্য ইউরোপের ট্যুরে বের হয়। এই জাহাজের নাম কস্টা কনকর্ডিয়া। এটা এতটাই বড় যে ঐতিহাসিক টাইটানিকের চেয়ে সাইজে তো বড়ই, বরং এতে আরও ২,০০০ বেশি প্যাসেঞ্জার নেওয়ার ক্ষমতা ছিল। এজন্য এতে ভ্রমণ করছিল ৪,২৫২ জন প্যাসেঞ্জার। যদি বিনোদনের কথাই বলি তাহলে এতে ছিল ৪টা বড় বড় সুইমিং পুল, ৫টা রেস্টুরেন্ট, ১৩টা আলাদা আলাদা বার, একটা ক্যাসিনো, একটা বাস্কেটবল কোর্ট এবং একটা বড় ফিটনেস সেন্টার, যেখানে ছিল জিম, একটা টার্কিশ বাথ। তাছাড়া এখানে ছিল F1 রেসিং স্টিমুলেশন ছিল। এই কুইজিন শিপের মধ্যে জাহাজের প্রথম উদ্দেশ্য ছিল ইটালির শহর সাভোনাতে যাওয়া, যার জন্য সময় লাগতো একদিনের মতো। কিন্তু জাহাজটি চলার ২.৫ ঘন্টার মধ্যেই হঠাৎ করে একটা বিকট ভয়ঙ্কর আওয়াজ শুনল সবাই, যার ফলে পুরো শিপের সমস্ত লাইট বন্ধ হয়ে গেল এবং জাহাজের একদিকে একটু ঝুঁকে গেল। ঘড়িতে তখন ৯টা ৪৫ মিনিট। এই সময় মানুষ নিজেদের রুমে কেউ ঘুমাচ্ছে, কেউ বা ডিনার টেবিলে ডিনার করছিল। তখন অনেকের ঘুম ভেঙে যায় এবং কেবিন থেকে বাইরে এসে দেখে যে জাহাজটি একদিকে একটু ঝুঁকে গিয়েছে এবং ডিনার টেবিল থেকে ডিনারের যে প্লেটগুলো সেগুলো একদিকে পড়ে যাচ্ছিল। এমন সময় প্যাসেঞ্জারদের ইন্টারকম দিয়ে জানানো হয় যে জাহাজে ইলেকট্রিসিটি ফেলিয়ার হয়েছে। কিন্তু ঘটনা ছিল অন্যরকম। শিপের সমস্ত ইঞ্জিন ফেল করেছে, কিন্তু এই কথা ক্যাপ্টেন মানুষকে কাছে লুকিয়ে রেখেছিল এবং কিছুক্ষণ পর জাহাজ অন্যদিকে হেলে যাচ্ছিল। এই সময় প্যাসেঞ্জারদের বুঝে গিয়েছিল এটা কোনো নর্মাল ইলেকট্রিসিটি ফেইলিয়ার না। সবাই ভাবছিল এটা কি টাইটানিকের মতো ঘটনা ঘটবে। যেটা সবচেয়ে মজার জিনিস ছিল, ১০০ বছর আগে ঠিক এই দিনে ১৯১২ সালে এই ঘটনাটি ঘটেছিল টাইটানিকের সাথে। এই পরিস্থিতিতে জাহাজের ডাইনিং হলে মাই হার্ট উইল গো অন এটা বাজছিল। ধীরে ধীরে জাহাজ আরও ডান দিকে ঝুঁকে যাচ্ছিল এবং নিচের রুমগুলোতে প্রায় পানি ঢুকে গিয়েছিল। তখন মানুষ বুঝে ফেললো যে এই জাহাজ ডুবে যাবে। তাহলে কেন প্যাসেঞ্জারদের শিপ থেকে ক্যাপ্টেন কিছু বলছে না? শিপ ক্যাপ্টেন কেন এখনও চুপ করে আছে? এই জাহাজটি কস্টা কনকর্ডিয়া নামে এক কোম্পানি চালাতো। প্রথমে এই কোম্পানি কার্গো শিপ অপারেট করত। ১৯৪৮ সালে এরা কস্টা লাইন শুরু করে। দেখতে দেখতে এটি পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ শিপ হয়েছিল এবং ২০০০ সালে কার্নিভাল কর্পোরেশন এটাকে কিনে নেয়। তখন কস্টা ক্রোসাইন থেকে হয়ে গেল এটা সাবসিডিয়ারি কোম্পানি অফ কার্নিভাল। জুন ২০০৬ সালে এরা এদের প্রথম জাহাজ কনকর্ডিয়া ক্লাস, যা আজকের এই কস্টা কনকর্ডিয়া নামে পরিচিত, সেটা শুরু করে। তখনকার সময় সবথেকে বড় ইটালিয়ান ক্রুজ শিপ, যার জন্য লেগেছিল $৫৭০ মিলিয়ন, যা ওই সময়কার ২৫০০ কোটি টাকা। ওই জাহাজের ক্যাপ্টেন ফ্রান্সিসকো শ্যাটিনো একজন ইটালিয়ান নাবিক ছিলেন। ২০০২ সাল থেকে এই কোম্পানির হয়ে তিনি কাজ করছিল। এর নাম একটু মনে রাখবেন, কারণ আজকের এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু সে, যে এই ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছিল। ৭টা ১৮ মিনিট এই জাহাজে সাভানার জন্য রওনা হয়েছিল, কিন্তু ২ ঘন্টা পরে এই জাহাজ তার নর্মাল রাস্তা থেকে দূরে সরে যায় এবং কোনো ভুল ছিল না। এটা কিন্তু কোনো ভুল ছিল না, এটা ক্যাপ্টেনের ইচ্ছাকৃতভাবে কাজটা ছিল। একটা আইল্যান্ডের পাশ দিয়ে নিয়ে যেতে চেয়েছিল তিনি। ইটালির একটা আইল্যান্ড, গিগ্লিও আইল্যান্ড, এই আইল্যান্ডের বাসিন্দাদের সে রাতের বেলা এই জাহাজটাকে, আলোক উজ্জ্বল জাহাজটা সে দেখাতে চাচ্ছিল। এই জন্য এই ধরনের যদি কোনো আইল্যান্ডের পাশ দিয়ে তাহলে যায় জাহাজ, তাকে বলা হয় সেল পাস্ট। কিন্তু এত বড় জাহাজ কখনোই সমুদ্র থেকে এত কাছাকাছি, মানে আইল্যান্ডে এত কাছাকাছি চলার ক্ষমতা এরা রাখে না, কারণ এখানে প্রচুর পরিমাণ পাথর থাকে, ফলে এটা বিপদের সম্ভাবনা থাকে। যার জন্য এটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ থেকে ৮ কিলোমিটার ভিতর দিয়ে চলার কথা ছিল। যদি পানি গভীর না হয় তাহলে তো এটা চলা সম্ভব না। কিন্তু এই সেল পাস্টের জন্য এই জাহাজটি সমুদ্রের কিনারা থেকে ১৫০ মিটার দূরে ছিল। এই জন্য এখানে পানি এত গভীর না, নিচে বড় বড় পাথর থাকায় যার সাথে জাহাজ লেগে যেতে পারে এবং লেগে গিয়েছিল। তার মধ্যে তখন রাত ছিল আর জাহাজ অনেক দ্রুত চলছিল। এই কথা ইটালির মিনিস্ট্রি থেকে বলা হয়েছিল যখন তারা এই ঘটনার রিপোর্ট বের করেছিল। আর কেন ক্যাপ্টেন এটা করলো?
এখন আসলে সেই মজার ঘটনাটা জেনে নেই। এই ক্যাপ্টেন একসময় তার সিনিয়র ক্যাপ্টেন মারিও এর আন্ডারে কাজ করতো, আর এই মারিও এই গিগলিও শহরেই থাকতো। আর এই ক্যাপ্টেন সেটিনে চাচ্ছিল এই মারিওকে একটা ট্রিবিউট দেওয়ার জন্য, কিন্তু যখন সে ফোন দিয়েছিল তখন মারিও তাকে বলে সে তো এই শহরে নাই, বরঞ্চ সে এই পাশের ইটালির আরেকটা শহরে চলে গিয়েছে। এখন এটার কিছুক্ষণ পরে 9:40, তার ঠিক 5 মিনিট পরে 9:45 এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। অনেক বিকট শব্দ হয়, যার ফলে ব্ল্যাক আউট হয়, কারেন্ট চলে যায়। এই সময় ফোনের লাইনও কেটে যায়। এখন এই জাহাজে এত বড় পাথরের সাথে বাড়ি খায়, যেটা 70 মিটার গর্ত তৈরি হয়ে গিয়েছিল এই জাহাজের ভিতর, যার ফলে জাহাজের ভিতরে দ্রুত পানি ঢুকে যাচ্ছিল। এবং এই জাহাজটি আইল্যান্ড থেকে মাত্র 100 মিটার দূরে ছিল। রাতে জাহাজ এত কাছে চলে আসে, যার ফলে জাহাজে এই ধরনের দুর্ঘটনা ঘটছিল। এবং 26 বছর বয়সী একজন ক্যাপ্টেন, সে ঘুমাচ্ছিল, সে যখন দেখলো, সে একজন থার্ড অফিসার ছিল এই জাহাজের, ঝড়ে যখন দেখলো এই কারেন্ট চলে গিয়েছে, সে দ্রুত বের হয় এবং ইঞ্জিন রুমের দিকে যায়, যে দেখে যে পানি পুরোপুরি ভরে গিয়েছে ইঞ্জিন রুমের মধ্যে এবং দরজা বন্ধ ছিল, দরজা সে কোনোভাবেই খুলতে পারছিল না। তারপরে 9:52 চিফ ইঞ্জিনিয়ার এবং বাকি ইঞ্জিনিয়াররা ইমার্জেন্সি ডিজেল জেনারেটর চালু করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। চিফ ইঞ্জিনিয়ার সেটিনাকে 2বার কল করেছিল, 2বার কল করেছিল এবং সেকেন্ডবার কলে যখন সেটিনাকে কল করা হয়, সেটিনা তখন বলেছিল এটা ব্ল্যাক আউট হয়েছে, ইলেকট্রিসিটি প্রবলেম, ভয়ের কোনো কারেন্ট ছিল না, কিন্তু সেটিনা তখনও তাদের আসল কারণ বলছিল না। যদি কোনোভাবে সে তখন সত্যটা স্বীকার করতো, তাহলে অনেক বড় প্রবলেম থেকে হয়তো বা অনেকেই বেঁচে যেতে পারতো। সেটিনও তখন চিন্তা করলো যে এই জাহাজটাকে সে ঘুরিয়ে ফেলবে, অর্থাৎ 30 ডিগ্রি অলরেডি জাহাজটি কি নিচে চলে আসছে, মানে পানির কাছাকাছি চলে আসছে, এবং সে এইটা একটা তার সঠিক কাজ ছিল ঘোরানোর ফলে, যেটা এক সাইডে বাম দিকে ঝুঁকেছিল সেটা তখন ডান দিকে ঝুঁকা শুরু করে। এবং তখনও সে মানুষের কাছে স্বীকার করতে ব্যর্থ হয় যে তোমরা ইমার্জেন্সি লাইফ জ্যাকেট পরো, কিন্তু সে সেটা না বলে বরঞ্চ বারবার মিথ্যাই বলছিল। এবং ওই জাহাজ থেকে কমান্ডারদের, ওখানকার চিফ কমান্ডারদের কল দেওয়া হয়, এবং চিফ কমান্ডাররা যখন সেটিনাকে ফোন দেয়, তখনও সেটিনা মিথ্যা কথা বলছিল যে এটা কোনো সমস্যা নেই, এটা ব্ল্যাক আউট হয়েছে, একটুবার ঠিক হয়ে যাবে। কিন্তু সেটিনা তখন যখন বুঝতে পারলো যে জাহাজ কোনোভাবে আর রক্ষা করা সম্ভব না, তখন সে জাহাজটাকে অ্যাবান্ডন বললো এবং সবাইকে ইমার্জেন্সি অ্যাসেম্বলিতে দাঁড়ানোর জন্য বললো। কিন্তু অলরেডি তখন জাহাজের অনেক অংশই ডুবে গিয়েছে। তখন এক পাশে সবাই অবশ্যই নামতে পেরেছিল, অনেকে যারা কনফিডেন্ট ছিল তারা জাহাজ থেকে লাফ দিয়েছে, অনেকে আবার ইমার্জেন্সি বোটে উঠে গিয়েছে। কিন্তু আরেক পাশে যারা ছিল তারা তখনও এই কাত হয়ে যাওয়া জাহাজ থেকে বেরও হতে পারেনি, এবং কিভাবে তারা এখান থেকে হাঁটবে চলবে তারাও বুঝতে পারেনি। কিন্তু ওই তখনকার সময় এই বিপদের মুহূর্তে ওই 700 বাসিন্দা ছিল গিগলিও শহরে, তারা সবাই এদেরকে সাহায্য করেছে, এবং ওখানকার যে যারা যারা দায়িত্বে ছিল সবাই এদের সাহায্য করে। কিন্তু সবচেয়ে মজার জিনিস হলো সেটিনও তখন এই অবস্থায় পালানো। তাকে চিফ কমান্ডার কল করেছিলাম, তাকে জাহাজে ব্যাক করার জন্য বলেছিল, কিন্তু সে জাহাজে তো ব্যাক করেই নেই, বরঞ্চ দূর থেকে সে চেয়ে চেয়ে দেখছিল কী অবস্থা। ওইখানকার অনেক ওয়েটার ছিল যারা এই ইটালির ভাষা বুঝতো না, অনেক ইন্ডিয়ান ছিল, 2জন ছিল, বরঞ্চ তাদের মধ্যে একজন পরবর্তীতে মারা গিয়েছিল। সে তার লাইফ জ্যাকেট খুলে দিয়েছিল এবং প্যাসেঞ্জারদেরকে ওখান থেকে বের করার চেষ্টা করেছিল। অনেকেই বের হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আরও 400 জন আটকা পড়েছিল। পরবর্তীতে তাদেরকে বের করতে তারা সমর্থ হয়, এবং কিন্তু সেটিনও সেগুলো চেয়ে চেয়ে দেখছিলাম, সে তাদেরকে কোনো হেল্পই করেনি। এই জন্য তাকে ক্যাপ্টেন কাওয়ার্ড নাম দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার 16 বছরের জেল হয়েছিল, এবং আরও কয়েকজন ক্যাপ্টেনের 2 বছর করে জেল হয়েছিল। এবং এর জন্য, এই ঘটনার জন্য ওই কোম্পানিকে প্রচুর টাকা, প্রায় 2 বিলিয়নের উপর টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল, যেটা ইতিহাসের সবচেয়ে বেশি ন্যাক্কারজনক ঘটনা ছিল এতগুলো মানুষের জন্য। এই শুধুমাত্র এই ক্যাপ্টেনের বোকামির জন্য এত বড় একটা জাহাজ, যেটা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতো, শুধু তার জন্য আজকে একটা বাজে কোম্পানি এবং একটা বাজে ভ্রমণের এক্সপিরিয়েন্স মানুষকে সারা জীবন মনে করিয়ে দিচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন।